মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়, সেহেতু পিডিয়াট্রিক্স শর্ট নোট হিসেবে অনেক সময় চলে আসে। আর হচ্ছে টিচাররাও একটুখানি শুনতে চান যে পিডিয়াট্রিক মেন্টাল রিটার্ডেশন সম্পর্কে তোমরা কতটুকু জানো। দেখো, আমি একদম টাইটেলের নিচের দিকে ছোট্ট করে লিখেছি মেন্টাল রিটার্ডেশন, কারণ হচ্ছে এখন আর এই শব্দটা বেশি ইউজ করা হয় না। রিটার্ডেশন বা ফিজিক্যাল রিটার্ডেশন বা সাইকোলজিক্যাল রিটার্ডেশন, এই জাতীয় কথাবার্তা এখন বেশি ব্যবহার করার চাইতে যারা সাইকিয়াট্রিস্ট আছেন বা সাইকোলজিস্ট আছেন পিডিয়াট্রিক, তারা ডিসএবিলিটি কথাটা ব্যবহার করতে বেশি বেশি ইউজ করাটা এটা বেশি গ্রেসফুল শোনায়। রিটার্ডেশন যেমন একটা মানে তোমার অক্ষমতা বা ইনঅ্যাবিলিটিকে বোঝায়, তার চাইতে ডিসএবিলিটি বা চ্যালেঞ্জ এই কথাটা বেশি ইউজড নাওএডেজ। তাহলে আজকে আমরা মেন্টাল ডিসএবিলিটি বা মেন্টালি চ্যালেঞ্জড বেবিজ সম্পর্কে দু একটা কথা জানবো, যেটা আগে যেটাকে বলা হতো প্রিভিয়াসলি ওয়াজ টার্মড অ্যাজ মেন্টাল রিটার্ডেশন, এখন এটাকে মেন্টাল ডিসএবিলিটি বা মেন্টালি চ্যালেঞ্জড বেবিজ বলা হয়। এখানে দেখো একদম উপরে হেডিং এ দেখো লেখা আছে কয়েকটা কথা অ্যারো দিয়ে আমি একটা ছোট্ট ফ্লো দেখিয়েছি, সেটা হচ্ছে কোন একটা ইনজুরি অর ডিজিজ অথবা ইন সাম কেসেস ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথি হতে পারে, যেমন ধরো অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেখানে কিন্তু কোনো ডিজিজ বা ইনজুরি নাই। ইডিওপ্যাথিক্যালি একটা বেবি ইজ ইনএবল টু কমিউনিকেট উইথ দ্য আউটার ওয়ার্ল্ড বা ইনার নিড। তাহলে কোনো ইনজুরি হতে পারে, কোনো ডিজিজও হতে পারে। যেমন তোমরা জানো যে কনজেনিটাল রুবেলা সিনড্রোমের বেবিরা মাইক্রোকেফালি হয় এবং মেন্টালি রিটার্ডেড হয়, তারপরে সেরেব্রাল পলসি ওদের ডেভেলপ করে। তার মানে আমরা জেনে যাচ্ছি যে কোনো একটা ইনজুরি বা ডিজিজের থেকে যদি কোনো মানে কোনো একটা ডেফিসিয়েন্সি হয় বডিতে অথবা ব্রেইনে কোথাও, তাহলে একটা ইম্পেয়ারমেন্ট হবে। আমরা যেটাকে বলতে পারি ধরো কমতি, বাংলায় বললে কমতি বলতে হবে, সেইটার ফলে একটা ডিসএবিলিটি অথবা ইনএবিলিটি অথবা একটা চ্যালেঞ্জ বেবিটা ফেস করে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, একটা বেবি ধরো ট্রাইসোমি 21, যেটাকে আমরা ডাউন সিনড্রোম বলি। ট্রাইসোমি 21-এর ফলে ওর কিছু, এটা একটা ডিজিজ, এটা একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এর ফলে কিছু ইম্পেয়ারমেন্ট হবে, তার মানে তার মাসেল স্ট্রেংথ ঠিক হবে না, ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হবে না, হার্টে কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকবে, এবং এই যে প্রবলেমগুলোর জন্য ইমিউনোডেফিসিয়েন্সি থাকতে পারে বেবিটা। এই প্রবলেমের জন্য তার যে ডিসএবিলিটি হবে, তার চ্যালেঞ্জ হবে। সো ইটস এ ফ্লো চার্ট। কোন একটা ডিজিজ কোন একটা কমতি বা ডেফিসিট করে দেয় বডিতে, সেটার কারণে বেবিটা কোন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাহলে ইম্পেয়ারমেন্ট হচ্ছে কি, কোনো লস অথবা অ্যাবনর্মালিটি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে অথবা ফাংশনে, যেমন লস অফ ভিশন, লস অফ হিয়ারিং। যে বেবিটার লস অফ হিয়ারিং আছে সে বেবিটা তো কথা বলতে শিখবে না, তাহলে সে বেবিটা কিন্তু একটা ডিসএবিলিটিতে সাফার করবে, ফিজিক্যাল ডিসএবিলিটি। তাহলে ডিসএবিলিটিটাও আবার তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল কোনো স্ট্রাকচার, পাটা ভেঙে গেছে, তাহলে সে ফিজিক্যালি চ্যালেঞ্জড। আবার ওই যে বললাম যে ট্রাইসোমি 21, ওই বেবিটা মেন্টালি চ্যালেঞ্জড হতে পারে। আবার সোশ্যালি চ্যালেঞ্জড হতে পারে একটা বাচ্চা, একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা, বা সে তার এডিকুয়েট যে সাপোর্টটা ফ্যামিলি সিস্টেম থেকে পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। ডিসএবিলিটি তাহলে তিন ধরনের হতে পারে। তাহলে ডিসেবল বা চ্যালেঞ্জড বেবি কাদেরকে আমরা বলবো? দোজ হু আর ডেভিয়েটেড ফ্রম নর্মাল হেলথ স্ট্যাটাস, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি। তাদের স্পেশাল কেয়ার দরকার, ট্রিটমেন্ট দরকার, এডুকেশন দরকার। তাহলে আমরা যদি বলি মেন্টালি চ্যালেঞ্জ বেবি কোনটা, সেই বেবিটা যে নর্মাল মেন্টাল স্ট্যাটাস থেকে ডেভিয়েটেড অ্যান্ড হি হু নিড স্পেশাল কেয়ার, ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন। অনেক কঠিন একটা ডেফিনেশন, এত মনে রাখার আমাদের দরকার নেই। আমরা শুধু মাথায় রাখবো যে বেবিটার সাব অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল ফাংশনিং আছে, অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল ফাংশন তার নাই, এবং এর কারণে ফর দ্যাট
sub-average intellectual function, the baby is deficient in adaptive behavior, যে এখানে যে বিহেভিয়ারটা করা দরকার সে সেটা করছে না, এবং তার এডুকেশন যেরকম হবার কথা, এডুকেশন মানে যে শুধু লেখাপড়া সেটা বলছি না, এডুকেশন মানে ধরো এই যে হাত ধরে হাত দিয়ে খাবার খেতে শেখা, হাঁটতে শেখা, বসতে শেখা, জামা কাপড় পরতে শেখা, টয়লেট ট্রেনিং, এগুলো। তাহলে একটা বাচ্চা আইকিউ কম থাকার ফলে অ্যাভারেজ যে জেনারেল ইন্টেলেকচুয়াল কোশিয়েন্ট থাকার কথা তার চাইতে কম থাকার ফলে এই বেবিটার বিহেভিয়ারে অ্যাডাপশন ঠিক মতো হবে না, এবং এই বেবিটা গ্র্যাজুয়াল যে এডুকেশন হয়ে ডেভেলপমেন্টালি প্রপার ডেভেলপ হবার কথা সেটা হতে পারবে না। এটা দেখো কিন্তু একটা হিউজ নাম্বার, 3% অফ ওয়ার্ল্ড পপুলেশন ইজ এস্টিমেটেড টু বি মেন্টালি রিটার্ডেড। মেন্টাল রিটার্ডেশন কিন্তু ছেলে বেবিদের বেশি দেখা যায়, আর যা মেন্টাল রিটার্ডেশন যার হবে 18 বছরের আগেই বোঝা যাবে, 18 বছরের পরে নতুন করে মেন্টাল রিটার্ডেশন হয় না। এবং দেখা গেছে সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টে দেখা গেছে বেশি ম্যানিফেস্টেশন হয় 10 থেকে 12 বছর বয়সের বেবিদের। মেন্টাল ডিসএবিলিটি যদি হয় বা মেন্টাল রিটার্ডেশন যদি একটা বেবি হয়, ওর স্কিল অ্যাডাপটিভ স্কিলগুলো কোথায় কোথায় ইম্পেয়ারমেন্ট হবে। যেমন মেন্টাল রিটার্ডের একটা বাচ্চা কমিউনিকেট করতে পারে না, ও কমিউনিকেট করা, কিন্তু কমিউনিকেশন মানে একটা 2 ওয়ে প্রসেস। ধরো আমি তোমাদের সাথে এখন কমিউনিকেট করছি, আমি যেমন আমার ভেতরের ফিলিংস বা আমার নলেজটা তোমার কাছে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা একসেপ্ট করছো এবং সেই অনুযায়ী আমাকে ফিডব্যাক দিবা। কেউ কেউ কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্স হয়তো বুঝতে পারছো না, সে আবার এক্সপ্রেস করবা। আবার হয়তো তুমি তোমার রিয়েকশনটা দেখাবা, দূর ম্যাডাম কি কঠিন জিনিস পড়াচ্ছে, ভালো লাগতেছে না, দূর উঠো সকালবেলা ঘুম থেকে উঠে। এই যে 2 ওয়ে ইন্টারাকশন, এটাই হচ্ছে কমিউনিকেশন। একটা মেন্টালি রিটার্ডেড বাচ্চা এটা করতে পারবে না, ও বুঝবেও না, আবার নিজেকে এক্সপ্রেসও করতে পারবে না। আমি কি বললাম তাকে সে সেটা বুঝবে না, আবার সে আমাকে যে কি বলতে চাচ্ছে সেটাও সে এক্সপ্রেস করতে পারবে না। নিজে নিজে টয়লেট ট্রেনিং, নিজে জামা পরা, ক্লিন থাকা, টয়লেট নিডটা জানানো, এটা পারবে না বেবিটা। সোশ্যাল স্কিল, কার সাথে কথা বলে হাসতে হবে, কার কাছে যেতে হবে, কার কাছ থেকে কতটুকু নিতে হবে, কাকে কতটুকু দিতে হবে, এটা কিন্তু মেন্টালি রিটার্ডের একটা বাচ্চা পারবে না। কোনটা সেফটি, ছুরি দিয়ে খেলতে শুরু করবে বা ইলেকট্রিসিটির একটা ওয়্যারে হাত দিয়ে দিবে, বুঝবেই না যে এটা বিপজ্জনক। একাডেমিক ফাংশন, একাডেমিক অ্যাক্টিভিটি, সেটাও কিন্তু দেখা যাবে যে সে পারবে না। কখন ঘুমাতে হবে, কখন কাজ করতে হবে, এটাও মেন্টালি রিটার্ডেড বাচ্চারা পারে না। তাহলে আমরা ওই যে কথাটা বলে ফেললাম সেটা হচ্ছে ওই বিহেভিয়ার অথবা ইন্টেলেকচুয়াল ফাংশনে সমস্যা হবে, এবং অ্যাডাপশন, কখন কাঁদতে হবে আর কখন হাসতে হবে, কখন রাগ হতে হবে, কখন কাউকে প্যাম্পার করতে হবে, এই জিনিসটা মেন্টালি রিটার্ডেড বাচ্চাটা পারবে না। আইকিউটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ। এখন মেন্টাল এজ কিভাবে বের করবা, আমার মেন্টাল এজ তুমি কিভাবে বের করবা? এই মেন্টাল এজ বের করার জন্য অনেকগুলো স্কেল আছে, স্কেল অনুযায়ী কিছু ফাংশন করতে দেওয়া হয়, অনেকগুলো প্রবলেম সলভিং, বিহেভিয়ারাল, অনেকগুলো স্কেল আছে। স্কেলে আমি ওইগুলো রেসপন্স করলে আমার মেন্টাল এজ কত সেটা জানা যাবে, আর আমার ক্রোনোলজিক্যাল এজ 60 বা 70 বছর, সেটা দিয়ে ভাগ করলেই এই আইকিউটা পাওয়া যাবে। এটা দরকার নাই, জাস্ট আমরা একটু মাথায় রাখি 70%-এর কম হলে, একটা আইকিউকে স্ট্যান্ডার্ড যদি আমরা 100 ধরি, 70-র কম হলেই বুঝতে হবে দ্য বেবি ইজ সাফারিং ফ্রম মেন্টাল রিটার্ডেশন। অনেকগুলো কজ আছে। কজ দেখো, সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে সবচেয়ে লাস্ট লাইন দেখো, 78%ই আননোন। যার মেন্টাল রিটার্ডেশন হবে 78%ই জানা যাবে না, আর যে বাকি 22% আছে সেগুলো কজ জানা গেছে। এবং এই 22% কজের কিছু কজ কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি।
তো 22%ও যদি আমরা মেন্টাল রিটার্ডেশন প্রিভেন্ট করতে পারি, কম কথা না। তাহলে প্রিনেটাল কখন? যখন বেবি মার ইউটেরাসে বড় হচ্ছে, ফিটাল ডেভেলপমেন্ট। 6% ডিউরিং বার্থ, যেটা তোমরা জানো যে সিভিয়ার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হলে ব্রেন ডেভেলপমেন্ট হবে না, ব্রেন ইম্পেয়ারমেন্ট হবে, ফাংশন, ব্রেন ড্যামেজ হবে। আর পোস্টনেটাল, এই ডেলিভারির পর মানে রেগুলার লাইফে গিয়ে কিছু কারণে মেন্টাল রিটার্ডেশন হতে পারে। প্রিনেটাল, দ্য বেবি ফিটাল অবস্থায় মা যদি এক্সট্রিম ম্যালনিউট্রিশনে সাফার করে, তাহলে বেবি উইল অলসো বি সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন অ্যান্ড দেয়ার উইল বি অ্যাডিকুয়েট ব্রেন ডেভেলপমেন্ট। ব্রেন ডেভেলপমেন্ট না হলে তো মেন্টাল রিটার্ডেশন হবেই। কিছু মেটাবলিক ডিসঅর্ডার যদি দেখা যায় যে মায়েরও যদি থেকে থাকে দেখা যায়, তাহলে এদের হতে পারে মা যদি গ্যালাক্টোসেমিয়াতে সাফার করে। গ্যালাক্টোসেমিয়াতে গ্যালাক্টোজ বলে একটা থাকে তোমার কার্বোহাইড্রেট, সেটা যার থাকে, যেমন একটা ফিমেল যার থাকে, এটা তার স্বাস্থ্যের জন্য হার্মফুল, অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউটেরো বেবির জন্য কিন্তু এই গ্যালাক্টোজটা হাই অ্যামাউন্টে ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তোমরা জানো। এটা স্মল অ্যামাউন্টে তোমার আমাদের সবার শরীরে আছে, কিন্তু এটা যখন হিউজ অ্যামাউন্টে থাকবে মার জন্য ডিস্টার্বিং, মার জন্য হার্মফুল, অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য বেবি অলসো। এবং এইটা ফিটাল লাইফ থেকেই শুরু হতে পারে, বেবিরও শুরু হতে পারে। এই যে হার্লার সিনড্রোম, গটার্স ডিজিজ, এগুলো কিছু মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে হচ্ছে কিছু মেটাবলিক এন্ড প্রোডাক্ট অথবা মিড প্রোডাক্ট যেটা এক্সেস অ্যামাউন্টে বেবির শরীরের জন্য ডেঞ্জারাস বা হার্মফুল। কনজেনিটাল কিছু ডিফেক্ট হতে পারে। স্পাইনা বাইফিডা তোমরা জানো যে এটা একটা নিউরাল টিউব ডিফেক্ট। স্পাইনের অনেকখানি অংশ ওই স্পাইনাল কলামের যে পোস্টেরিয়র যে স্পাইনগুলো থাকে ভার্টিব্রাল কলামে, সেখান থেকে প্রোট্রুড করে বাইরে বের হয়ে আসে। স্পাইনের মতো সফট একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এক্সপোজড আউটসাইড দ্য স্কিন, তাহলে তো এটা মানে এটা ইনফেকশন হবে এবং ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে না। অথবা মাইক্রোকেফালি, মাইক্রোকেফালি মানে একেবারে মাথাটা ছোট, মানে ব্রেনের অনেকখানি, হয়তো দেখা যাবে সেরিব্রাল কর্টেক্সই নাই। অথবা ব্রেন ভর্তি পানি, হাইড্রোকেফালাস। ফিটাল অ্যালকোহল সিনড্রোম, মা অনেক বেশি অ্যালকোহল খেত, আগে এটা হতো, এখন আর এরকম হয় না। মায়েরা অনেক বেশি যখন অ্যালকোহল খেতে থাকে তখন দেখা যায় যে বেবির ব্রেন ডেভেলপমেন্ট হয় না। ইন ইউটেরো যদি রুবেলা ইনফেকশন হয়, রুবেলা ইনফেকশন হলেও কিন্তু বেবির ব্রেন ডেভেলপমেন্ট হবে না। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেটা বলছিলাম যে ট্রাইসোমি 21, ট্রাইসোমি 18-এও বেবির ব্রেন ডেভেলপমেন্ট হবে না, মেন্টাল রিটার্ডেশন হবে। বেবিটা যখন ডেলিভারি হচ্ছে তখন কিছু প্রবলেম হতে পারে। অ্যাসফিক্সিয়া তোমরা জানো, ভেরি লো বার্থ ওয়েট বেবি, 1200 গ্রামের কম যাদের, তাদের ব্রেনের এত ছোট থাকে, ব্রেনের সাপোর্টিং যে গ্লায়াল সেলগুলো থাকে না, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হয়, এবং ইন লেটার লাইফ ব্রেন ডেভেলপমেন্টটা আর অপটিমাম হয় না। ইন ডেলিভারির সময় মায়ের যদি কোনো ইনফেকশন থাকে, সিপিলিস বা জেনেটিক হার্পিস যদি থেকে থাকে, তাহলেও কিন্তু বেবিটার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না। মাথায় ব্যথা পেলো যদি ডেলিভারির সময়, তারপরে হচ্ছে সিভিয়ার হাইপার বিলিরুবিনেমিয়া হলে কার্নিক টেরাস হতে পারে বাচ্চাদের। কার্নিক টেরাস হলে তোমরা জানো যে বেজাল গ্যাংলিয়াটা ড্যামেজ হয়ে যায়, বেজাল গ্যাংলিয়ার সেলগুলো। বেজাল গ্যাংলিয়ার সেল আমাদেরকে নর্মাল মুভমেন্টে হেল্প করে, ব্যালেন্সড একটা মুভমেন্ট। যদি বেজাল গ্যাংলিয়ার সেলগুলো ড্যামেজ হয়ে যায়, কার্নিক টেরাস হয়, বাচ্চাটার অ্যাটাক্সিক সেরেব্রাল পলসি ডেভেলপ করে। পোস্টন্যাটাল এই কজগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। মেনিনজাইটিস যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে ব্রেন ড্যামেজ হবে। ব্রেনে যদি কোনো কারণে ইনজুরি হয় বা স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন হয়, তাহলে ব্রেনের একটা এরিয়া ড্যামেজড হবে। বারবার হাইপোগ্লাইসেমিয়া হলে ব্রেন ডেভেলপমেন্টে ইম্পেয়ার্ড হয়। সিভিয়ার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, বাচ্চা খেতেই পায় না, ব্রেন ডেভেলপমেন্ট হবে কি? লিড আমাদের বাতাসে আগে, এখনো আছে,
আমাদের লিড ইনটক্সিকেশন, আমাদের লিড পলিউশন আমাদের এয়ারে, এনভায়রনমেন্টে, এটা ব্রেনের জন্য একদম মেন্টাল রিটার্ডেশনের একটা কমনেস্ট কজ আমাদের দেশে। এটার উপর স্টাডিও আছে। চাইল্ড অ্যাবিউজ করা হলো, মার ধর, কেউ যত্ন করার নাই বাচ্চাকে, তাহলে তো মেন্টালি রিটার্ডেড হবেই। এবং ল্যাক অফ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট। এখন দেখো শহরের একটা বাচ্চা, যে তার বাবা মা এডুকেটেড ফ্যামিলি, বাচ্চাটা দেখবা টেকনিক্যাল দিকে বা ইন্টারনেট বা গ্যাজেট গুলো ব্যবহারে বা আইকিউতে যত শার্প হবে। গ্রামের একটা বাচ্চা, ছোট মোটো একটা কৃষকের বাচ্চা, সে কিন্তু এগুলো কিছুই জানবে না, তার আইকিউ স্বভাবত একটু কম হবে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ম্যানেজ করি, যে হিস্ট্রি নেব, এক্সামিনেশন করব, কিছু অ্যাসেসমেন্ট করে ইনভেস্টিগেশন করে, যদি ট্রিটেবল যদি থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট করব, আর ট্রিটেবল না হলে তখন তাকে সাপোর্টিভ কেয়ার দেব। কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। যেমন ধরো ফিনাইল কিটোনিউরিয়া একটা বাচ্চার, একটা মেটাবলিক ডিসঅর্ডার, ওর শরীরে অনেক ফিনাইল অ্যালালিন, তাহলে ফিনাইল অ্যালালিন আছে এমন খাবার তাকে বন্ধ করে দিতে হবে। গ্যালাক্টোসেমিয়ার একটা বাচ্চা আছে, গ্যালাক্টোজ আছে এমন খাবারগুলো বন্ধ করে দিতে হবে। তো অ্যাসেসমেন্টের কথাটা যেটা বলছিলাম, যে মেন্টাল এজ দেখা যায়, এইগুলো হচ্ছে বাচ্চাদের অ্যাসেসমেন্ট করার কিছু টেস্টের নাম। স্ট্যানফোর্ড বিনেট, ওয়েসলার, বেইলি স্কেল অফ ইনফেন্ট ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সব পিডিয়াট্রিক সাইকোলজি এবং সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এই টেস্টগুলো করে মেন্টাল এজ বাচ্চাদের বের করা হয়। ওই যে যেখানে প্রিভেনশন করা সম্ভব, যেমন ধরো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের একটা বাচ্চা তুমি নিওনেটাল এজে যদি আইডেন্টিফাই করো, তখনই যদি থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিয়ে যাও, একদম নর্মাল হয়ে যাবে বাচ্চা। তাহলে যেখানে আমাদের পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব সেখানে করব, প্রিভেন্ট করা সম্ভব যেখানে সেখানে প্রিভেন্ট করব। আর কিছু কিছু সাপোর্টিভ থেরাপি দিতে হবে, এডুকেশনাল ফ্যাসিলিটিস থাকতে হবে, ভোকেশনাল ট্রেনিং। এখন ধরো একটা মেন্টালি রিটার্ডেড একটা বাচ্চা বা একটা লোক, একটা অ্যাডোলেসেন্ট, সে কিন্তু সুন্দর করে কাগজ ভাঁজ করে ঠোঙা বানাতে পারে, তাহলে তুমি তাকে ওই ভোকেশনাল ট্রেনিংটা দাও, কারিগরি ট্রেনিং যেটাকে বলা হয়। তারপরে সে কি করে খাবে, অ্যাডাপটিভ স্কিলটা, তার ধরো হাত পাটা শক্ত, সেরেব্রাল পলসি, তার জন্য তুমি একটা স্পেশাল চেয়ারের ব্যবস্থা করে দাও। সোশ্যাল স্কিলটা যদি আমরা ট্রেনিং দিতে থাকি তাহলে দেখা যায় ডেভেলপ করে। স্পিচ থেরাপি দেওয়া সম্ভব, আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে আমাদের এরকম গ্র্যাজুয়েশন করার ফ্যাসিলিটিস আছে, যে সাভার সিআরপিতে ওখানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উপরে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয়। তাহলে ওইখানে থেকে আমরা বাচ্চাদেরকে স্পিচ থেরাপি দিতে পারি। হাত পা শক্ত হয়ে গেছে, তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন দেওয়া সম্ভব। যেমন ধরো একটা বাচ্চা সাইটোমেগালোভাইরাস ইনফেকশন দেখা গেছে, এর জন্য কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে। ফুড ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যে ফিনাইল অ্যালালিন ফ্রি খাবার পাওয়া যায়, তাদেরকে আমরা দিতে পারি। ড্রাগস আরেকটা যেটা বলছিলাম, যে ওই যে সোডিয়াম এল-থাইরক্সিন দিলে দেখা যাবে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের বাচ্চাটা ভালো হতে পারে। এগুলো আমাদের জেনে রাখা আর কি। প্রিভেন্ট করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমি বলছি যে প্রাইমারি প্রিভেনশন হবার আগেই প্রিভেন্ট করে ফেলতে পারি। যেমন মাদেরকে আমরা এমআর ভ্যাকসিন দিই, তাহলে হওয়ার আগেই আমরা দিয়ে ফেললাম, বিফোর ইট অকার্স। সেকেন্ডারি ইন্টারভেনশন সুন আফটার ডিটেকশন, যখনই দেখা যাবে ফিনাইল কিটোনিউরিয়া, বাইরে কান্ট্রিতে এটা করা হয়, সকল বাচ্চাদেরকে ওরা কিছু মেটাবলিক স্ক্রিন করে, এবং এই মেটাবলিক স্ক্রিনিং গুলো করে ফেললে পরে দেখা গেল একটা বাচ্চা নিউনেটে তার 10 দিনের দিন ফিনাইল কিটোনিউরিয়া দেখা গেছে, তাহলে তাকে ফিনাইল অ্যালালিন জাতীয় খাবার না দিলে হলো তার ফিনাইল কিটোনিউরিয়া, কিন্তু তুমি কিন্তু খাবারটা না দিলে আর ওর কোনো ম্যানিফেস্টেশন থাকবে না। আর কখনো কখনো যদি হয়ে যায়, যেমন সেরেব্রাল পলসির একটা বাচ্চা 10 মাসে বা 12 মাসে, 18 মাসে আমাদের কাছে আসলো, এইবার আমি তাকে তার পুরো ম্যানেজমেন্টটা, মাল্টি সেক্টরিয়াল বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা আমরা দিয়ে তার যখন যেখানে যেটা যেটা দরকার সেই ম্যানেজমেন্টটা দিব।
এই প্রশ্নটা ভাইবা বোর্ডে ধরা হয় এবং এমসিকিউতেও আসে। এটা হচ্ছে কি কি মেন্টাল রিটার্ডেশন আমরা প্রিভেন্ট করতে পারি। একটু ভালো করে মনে রাখবা এই স্লাইডটা। পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, বার্থ ইনজুরি, কার্নিক টেরাস তো আমরা প্রিভেন্ট করতে পারি, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এইগুলো খুব কমন, আমরা কিন্তু আমাদের পেডিয়াট্রিক প্র্যাকটিসে এইগুলো পাই। আবারও বলছি স্টুডেন্টস, এই স্লাইডটা মুখস্থ রাখতে হবেই হবে। ছোট্ট করে এটার সাথে সাথে যেসব ক্রোমোজোমাল বা জেনেটিক অ্যাবনর্মালিটিতে মেন্টাল রিটার্ডেশন বা মেন্টাল ডিসএবিলিটি হতে পারে, ছোট করে একটুখানি এটা, আমি জানি না এই ক্লাসটা তোমাদের আগে হয়েছিল কিনা, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির উপরে এমসিকিউ আসে, ট্রাইসোমি 21 বা টার্নার সিনড্রোমের উপরে আসে। তো জেনেটিক ডিসঅর্ডার 3 ধরনের, এটা তোমরা জানো। জিন কথাটার মানে হচ্ছে পার্টিকুলার একটা কোডন সিকোয়েন্স, ছোট্ট কয়েকটা, এই যে যেটা বলা হচ্ছে যে ছোট্ট যে সিকোয়েন্সগুলো পিউরিন আর পিরামিডিন বেসে, পিউরিন বেসে যে তিনটা তিনটা করে সিকোয়েন্স থাকে ডিএনএ ডাবল হেলিক্সে, তিনটা সিকোয়েন্সের যেটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, সেইটুকু জায়গাটাকে বলা হচ্ছে একটা জিন। তার মানে ক্রোমোজোমের একটা অংশ যেটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে ডিটেকশন দেয়। তাহলে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, একটা জিনে যদি কোনো সমস্যা হয়, তার মানে একটা প্রোটিন ডিফেক্টিভ তৈরি, সরি, একটা অ্যামাইনো অ্যাসিড ডিফেক্টিভ তৈরি হবে। একটা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না বা ডিফেক্টিভ তৈরি হবে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড যদি তৈরি না হয়, তাহলে একটা প্রোটিন তৈরি হবে না। একটা প্রোটিন তৈরি না হলে দেখা যাবে পুরো শরীরে কোথাও 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 অনেক ডিফেক্ট দেখা যাবে। আবার একটা প্রোটিন, সরি, একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, সেটা ডিফেক্টিভ, তাহলেও কিন্তু বডিতে একদম পুরো শরীরে ঝামেলা। একটা এক্সাম্পল বলি, যেমন ধরো কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া, এটাতে বিটা গ্লোবিন চেইন, যেটা হিমোগ্লোবিনের 4টা চেইনের মধ্যে বিটা, যেটা বিটা গ্লোবিন চেইনটা তৈরি হয় না বা কম হয়। তাহলে এই যে সিঙ্গেল একটা জিন, যেটা তো গ্লোবিন চেইনের ছোট্ট একটু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হেল্প করে, ওই জিনটা না থাকার কারণে বা ডিফেক্টিভ থাকার কারণে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না। সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না বলে তোমার হিমোগ্লোবিনে গ্লোবিন চেনটা তৈরি হচ্ছে না বা কম হচ্ছে, এবং ফলস্বরূপ ওই বেবিটা ডেভেলপ করছে কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া বা থ্যালাসেমিয়া। তাহলে এই সিঙ্গেল জিন ডিসঅর্ডারটা 2 ধরনের, একটা রিসেসিভ, একটা হচ্ছে ডমিনেন্ট। এটা হচ্ছে ক্রোমোজোমের একটা ছোট্ট পয়েন্টে সমস্যা। আর ক্রোমোজোম পুরাটাতেই যদি কোনো সমস্যা, বড় একটা ক্রোমোজোমের একটা অংশ নাই, একটা অংশ বেশি, একটা অংশ কম, একটা ডিলেশন হয়ে গেছে, স্ট্রাকচারে যদি কোনো সমস্যা থাকে ক্রোমোজোমটার, একটা অংশ ডিলিট হয়ে গেছে বা একটা ট্রান্সলোকেট হয়ে গেছে, এক জায়গা থেকে ছুটে গিয়ে, ক্রোমোজোম কিন্তু ছুটে যায়, ক্রোমোজোমের যে হেলিক্স, ডাবল হেলিক্স একটু একটু করে ছুটে যায়, ছুটে গিয়ে আবার জোড়া লাগে, ছুটে গিয়ে আবার জোড়া লাগে, ছুটে গিয়ে যদি আর জোড়া না লাগে, তাহলে কিন্তু ডিলেশন হয়ে গেল। ছুটে গেল গিয়ে উল্টা মুখে এসে জোড়া লাগলো, তাহলে ট্রান্সলোকেশন হয়ে গেল, বা একটাটা আরেকটাতে চলে গেল, অথবা উল্টা করে লাগলো, সেটাকে হচ্ছে ইনভার্সন। আর ক্রোমোজোম যদি কমে যায় একটা, তাহলে মনোসোমি। ক্রোমোজোম যদি কোনো পয়েন্টে বেড়ে যায় একটা, তাহলে হচ্ছে ট্রাইসোমি। আর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার গুলো হচ্ছে জেনেটিক্যালি কিছুটা প্রিডিসপোজিশন থাকে, এবং তখন এনভায়রনমেন্টে বা লেটার লাইফে ওই পার্টিকুলার পার্সন কিভাবে তার লাইফস্টাইল মেনটেন করছে, সেটার উপর ডিপেন্ড করে ডিজিজটা হবে। যেমন ধরো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস,
টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমার বাবা মার আছে, তাহলে আমার কিন্তু হবার চান্স আছে। কিন্তু আমি যদি একদম স্ট্রিক্টলি এক্সারসাইজ করি, ঠিকঠাক মতো খাই, তাহলে আমার হয়তো হবেই না। কিন্তু যে আমার বাবা মার আছে, আমার শরীরে একটু জেনেটিক টেন্ডেন্সি আছে, আমি যদি এখন ওই আল্লাহর রাস্তে খাই, ঘুমাই, খাইতেই থাকি, আমি যদি আদনান সামি হয়ে যায় মোটা হয়ে, তাহলে কিন্তু আমারও ডায়াবেটিস হবে। তাহলে আমরা জেনেটিক ডিসঅর্ডারটা 3 ধরনের, এটা মাথায় রাখবো। একটা ছোট্ট জিনে সমস্যা হতে পারে, পুরা ক্রোমোজোমে হতে পারে, এবং মাল্টিফ্যাক্টরিয়াল হতে পারে। সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা জেনেটিক ডিসঅর্ডার যেটাকে বলা হয়, একটা জেনেটিক ডিসঅর্ডার, একটা ক্রোমোজোমের ডিসঅর্ডার। বারবার বলছি, একটু খেয়াল করো। জেনেটিক ডিসঅর্ডারটাতে দেখা যাবে যে অটোজোমাল ডমিনেন্ট হতে পারে, রিসেসিভ হতে পারে, এক্স লিঙ্কড হতে পারে। ডমিনেন্ট, আচ্ছা এগুলো স্কেপ করে, এগুলো থাক। এই স্লাইডটি একটু মনে রেখো তোমরা। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের নামগুলা এমসিকিউ প্রশ্ন আসে, বোর্ডে জিজ্ঞেস করা হয়। মাস্কুলোস্কেলেটাল হতে পারে, হেমাটোলজিক্যাল হতে পারে, রেনাল হতে পারে, নিউরোলজিক্যাল নার্ভাস সিস্টেম হতে পারে। মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার দেখা যায় বেশি হয় অটোজোমাল ডমিনেন্টের মধ্যে আর কি। মারফান সিনড্রোম, মায়োটনিক ডিস্ট্রফি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এগুলো সব স্কেলেটাল সিস্টেমের সমস্যা। হেরিডিটারি স্পেরোসাইটোসিস একটা ধরনের স্পেরোসাইটোসিস যেটা অটোজোমাল ডমিনেন্ট হতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজও অটোজোমাল ডমিনেন্ট, কিছু কিছু ভ্যারিয়েন্টে আছে। নিউরোফাইব্রোমেটোসিস তো রাস্তাঘাটে অনেক দেখা যায়, ভিক্ষা করে বেগার। অটোজোমাল রিসেসিভেরও ক্রাইটেরিয়া গুলো আর বললাম না। এটা পেডিগ্রি দেখো, দুইজনই ক্যারিয়ার, দুই দিকে দুইটা ফ্যামিলি থেকে দুইজন ক্যারিয়ার যদি একসাথে মিট করে বা বিয়ে হয়, তাহলে দেখা যাবে যে এদের মধ্যে অন্তত 25% ম্যানিফেস্ট করবে। এটা একটা পেডিগ্রি। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার গুলোর কিছু নাম মুখস্থ রাখতে হবে। বিটা থ্যালাসেমিয়া আছে, অনেক 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 আছে। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের নামগুলো কিছু মুখস্থ রাখবা, যেমন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের নাম মুখস্থ রাখতে হবে। এক্স লিঙ্ক রিসেসিভ, এটাও তোমরা জানো। এক্স লিঙ্ক রিসেসিভ এর কার হয়, মা ক্যারিয়ার হয়, ছেলেগুলো সব ম্যানিফেস্ট করে, বোনগুলো আবার সব ক্যারিয়ার হয়। এক্স লিঙ্ক ডিসঅর্ডারের নাম মুখস্থ রাখবা। তাহলে যে আমি এখানে বললাম যে কিছু কতগুলো কতগুলো অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের নাম মনে রাখতে হবে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের নাম মনে রাখতে হবে, এবং এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের নামগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু ভাইবা বোর্ডেও ধরা হয়। হিমোফিলিয়া ধরবে যখন তোমাদেরকে, হিমোফিলিয়া তো ধরবেই ভাইবাতে, হিমোফিলিয়া ধরলে জিজ্ঞেস করবে আর দুই একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডারের নাম বলো। তখন তখন G6PD, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, ক্রিসমাস ডিজিজ, এগুলো বলে দিবা। ডাউন সিনড্রোম সম্পর্কে শর্ট নোট আসে, আবার ডাউন সিনড্রোম এমসিকিউ আসে। ডাউন সিনড্রোম বাচ্চা আমরা অনেক দেখি। ডাউন সিনড্রোমের ফেসিয়াল ফিচারটা কেমন? ফ্ল্যাট ফেসেস, টাংটা প্রোট্রুডেড হয়ে থাকবে, শর্ট স্ট্রেচার থাকবে বাচ্চা, হাত মাথাটা মনে হবে সামনে পিছনে শর্ট, মাথাটাকে দেখে মনে হবে সামনে পিছনে কেউ চেপে দিছে, কম্প্রেস করে দিছে, এরকম মনে হবে। হার্ট ডিফেক্টস থাকতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এভি ক্যানাল ডিফেক্ট থাকে এদের। এদের মাস্কুলার সিস্টেমটা খুবই নরম থাকে, হাইপোটোনিয়া, সিভিয়ার হাইপোটনিক থাকে। হাতে পায়ে কিছু ম্যালফরমেশন থাকতে পারে, সেগুলো আমরা দেখবা ছবিতে দেখাবো। তারপরে এদের এদের ইমিউনিটি কম থাকে বলে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেস হয়, এবং লাইফ স্প্যান কিন্তু খুব শর্ট। খুব কিছু কিছু ক্ষেত্রে খুব মাইল্ড ফর্মে যদি ট্রাইসোমি ম্যানিফেস্ট করে, তাহলে হয়তো দেখা যায় যে সেকেন্ড ডিকেড বা থার্ড ডিকেড পর্যন্ত বাঁচে। এদের আলজাইমার্স ডিজিজ হয় এবং লিউকিমিয়া হওয়ার চান্স এদের বেশি। কখনো কখনো এরা স্টেরিলিটি থাকে, এদের দেখা যায় যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ভালো করে ডেভেলপ করে না, মেন্টাল রিটার্ডেশন থাকে এদের। এবং মায়ের বয়স যদি বেশি হয়, স্পেশালি আফটার 30 ইয়ার্স, 32 ইয়ার্স, দেখা গেছে মা যদি প্রেগনেন্ট হন, তাহলে এই মায়েদের ট্রাইসোমি 21 হওয়ার পসিবিলিটি বেশি। এই যে দেখো হাতের ছবিটাতে দেখা যাচ্ছে একটা বড় ক্রিজ, হাতটাকে মনে হচ্ছে দুই ভাগ করে ফেলছে, এটাকে বলা হয় সিমিয়ান ক্রিজ।
টাংটা সবসময় প্রোট্রুড করে রাখে, দেখো তিনোটা ছবিতে বেবিদের টাংটা প্রোট্রুডেড করা। দেখা যায় যে নেজাল ব্রিজটা ডিপ্রেসড হয়ে আছে, জানি না তোমাদের স্ক্রিন কত বড়। ইনার ক্যান্থাসটা দেখা যায় যে ইনওয়ার্ড কার্ভ হয়ে আছে। তারপরে হাত পা গুলো একটু শর্ট স্ট্রেচার দেখা যাচ্ছে। এই যে পিঙ্ক জামা পরা যে বেবিটা, সেটা দেখো মাথাটা মনে হচ্ছে সামনে পিছনে কম্প্রেস। পাশের জন দেখো হয়তো মা বা কেয়ার গিভার, তার মাথার তুলনায় পিঙ্ক জামা পরা যে বেবিটা তার মাথাটা কিন্তু সামনে পিছনে চাপা। ছোট্ট করে ঘর করা আছে দেখো, ক্যারিওটাইপিং এ দেখা গেছে 21 নম্বর ক্রোমোজোম 3টা, ট্রাইসোমি 21। তো ট্রাইসোমি 21 বেবিদের কিন্তু ট্রিটমেন্ট সাপোর্টিভ, মেইনলি সাপোর্টিভ। যখন যে ম্যানিফেস্টেশন হবে সেই সাপোর্টিভ ম্যানেজমেন্টটা দিতে হবে এবং ডেভেলপমেন্টাল থেরাপি দিতে হবে। ও ওই বাচ্চাটা, কিছু কিছু বাচ্চা আছে যে কে একটু লেখাপড়া করতে পারে, মোটামুটি দেখা যায় 3, 4, 5 পর্যন্ত পড়তে পারে। যারা পড়তে পারে তাদেরকে ওইটুকু সাপোর্ট দিতে হবে, তার সোশ্যাল স্কিলটা শেখাতে হবে, বিহেভিয়ারাল থেরাপিটা শেখাতে হবে এবং সেলফ হেল্প, নিজেকে নিজে কখন বাথরুমে যেতে হবে, গোসল করতে হবে, জামা কিভাবে পরতে হবে, খেতে কি করে হবে, এগুলো ডাউন্সের বাচ্চাদেরকে একটু শিখাই দিতে হবে। ট্রাইসোমি 18ও একটা 18 নম্বর ক্রোমোজোমে 3টা দেখা যায়, ছোট্ট ছবিতে দেখা যায়। এরা সাধারণত সার্ভাইভ করে না, সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন থাকে এবং কনজেনিটাল অ্যানোমালি অনেক বেশি থাকে। ফ্যাটাল শর্টলি আফটার বার্থ, এটা বাঁচে না সাধারণত। প্যাটার সিনড্রোম এরকম একটা ট্রাইসোমি 13 নম্বর ক্রোমোজোমে, এটা দরকার নাই। টার্নার সিনড্রোমটা একটু মনে রাখবা তোমরা। টার্নার সিনড্রোম হচ্ছে সেক্স ক্রোমোজোমে, বিশেষ করে ফিমেলদের হয়। ফিমেল সেক্স ক্রোমোজোম যে 2টা এক্স থাকার কথা, সেটা না থেকে একটা এক্স থাকে এবং এই একটা এক্স থাকার জন্য তার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপ করে না। তো এই ধরনের বেবিদের যেটা দেখা যায়, শর্ট স্টেচার থাকে, তারপরে মাথার চুল একদম মনে হচ্ছে মুখের উপর, ঘাড়ের উপর থেকে নেমে একেবারে পিঠ পর্যন্ত চলে যায়, লো হেয়ার লাইন থাকে, ঘাড়ে একটা এক্সট্রা মানে লুজ স্কিন ফোল্ড থাকে, মনে হবে ওয়েব বা হাঁসের পায়ের মতন একটা পর্দা মতন ঘাড়ে এরকম দেখা যাবে। হার্টে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা থাকে, দেখা যায় যে চেস্টটা ব্রড, একদম ওয়াইড, মনে হচ্ছে একদম ইন্টার নিপল ডিস্টেন্সটা অনেক ওয়াইড থাকে এবং অ্যাঙ্গেলটা কিউবিটাস ভালগাস, মানে তোমার আমরা যেমন করে থাকি যে শর্ট কিউবিটাস, কিউবিটাস অ্যাঙ্গেল, আমরা কিন্তু আমাদের হাতটাকে একদম সোজা করে ভার্টিক্যাল করে ফেলতে পারি, কিন্তু এই বাচ্চারা হাতটাকে পুরোপুরি সোজা করতে পারে না, কিছুটা ল্যাটারাল দিকে ডেভিয়েটেড হয়ে যায়। সেজন্য দেখা যায় যে আমাদের যেমন অ্যাঙ্গেলটা, এলবোর অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি একদম সোজা করে ফেলতে পারি, ওদেরটা একটু ছোট অ্যাঙ্গেল হয়। ওভারি স্ট্রিক লাইক ওভারি, ওভারি ঠিকঠাক মতো ডেভেলপ করে না, স্কিনে অনেক সময় পিগমেন্টেশন দেখা যায়। আর এদের পেরিফেরাল নন পিটিং ইডিমা থাকে, মিক্সিডিমার মতন নন পিটিং ইডিমা থাকে। এই ধরনের বাচ্চাদেরকে অনেক সাপোর্টিভ কেয়ার দিতে হয়, এদের মেন্টাল রিটার্ডেশনও থাকে। আর ফিমেলদেরকে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপ করার জন্য বা যদি কখনো দেখা যায় যে বেশি শর্ট স্ট্রেচার, তখন হরমোন সাপ্লিমেন্টেশন দিলে দেখা যায় এদের রেগুলার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারটা ডেভেলপ করে এবং রেগুলার যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন পিল দিলে দেখা যায় যে এদের এরা যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটাও কারো কারো হতে পারে। অনেক সময় এ ধরনের সাপ্লিমেন্টেশন গুলো দেওয়া হয়, কারণ দেখা গেছে হরমোন সাপ্লিমেন্টেশন দিলে পরে ওই পেশেন্ট গুলোর ওয়েলবিং ভালো থাকে, আদারওয়াইজ ওই দেখা যায় কার্ডিয়াক সমস্যা দেখা দেয়, ডায়াবেটিস দেখা যায় বা অস্টিওপোরোসিস দেখা যায়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন অভাবে যে প্রবলেম গুলো হয় সেগুলো হতে পারে। ওই টার্নার সিনড্রোমেরই ছবি, ওভারিয়ান ডেভেলপমেন্ট থাকে, মেন্টাল কোনো কিছু কিছু বাচ্চার মেন্টাল রিটার্ডেশন থাকে, আবার কিছু কিছু বাচ্চার নর্মালও থাকতে পারে এদের। ক্লিনফেল্টার সিনড্রোমও তোমরা জানো যে এক্স ছেলে বাচ্চা কিন্তু এক্স মোর দেন ওয়ান, কোনো কোন 3টা 4টা এক্সও দেখা যায় এদের। যত এক্স বেশি থাকবে তত মেন্টাল রিটার্ডেশন বেশি হবে, স্টেরিলিটি হবে এবং দেখা যাবে
যে এদের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এরা কিন্তু নর্মাল যে বিহেভিয়ার দেখা যায় না, এবং এদের দেখা যায় যে এরা কিছুটা অ্যারোগেন্ট টাইপের হয়, ডিস্ট্রাকটিভ মেন্টালিটির থাকে এদের। মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার কথা তোমাকে বলছিলাম, যে কন্ডিনিটাল কিছু অ্যানোমালি, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, মেনিঙ্গোমাইলোসিল। যে ফ্যামিলিতে একটা বাচ্চার ক্লেফট লিপ প্যালেট থাকে, সেই ফ্যামিলিতে অন্য বাচ্চাদেরও হওয়ার চান্স বেশি। হার্ট ডিজিজ একটা বাচ্চার যদি থাকে, অন্যদেরও হওয়ার চান্স বেশি। তখন আমরা যেটা করি, একটা বাচ্চা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মালে মাকে আমরা প্রিভেন্টিভ হিসেবে প্রি কনসেপশন, একেবারে বেবি পেটে আসার আগে থেকে, কনসিভ করার আগে থেকে মাকে আমরা ফলিক অ্যাসিড দিতে থাকি, এবং অর্গানোজেনেসিস কমপ্লিট হওয়ার পরে একটা অ্যানোমালি স্ক্যান করা হয়। তখন যদি মা চায় যে সিভিয়ার কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে, তখন ওই আলট্রাসোনোগ্রাম বা অ্যানোমালি স্ক্যানে দেখা গেলে অনেক সময় প্যারেন্টস টার্মিনেটও করতে পারেন এটাকে, যদিও খুব জাস্টিফায়েবল না, তবে এইটার একটা অপশন আছে। অ্যাজমা, এপিলেপসি, সিজোফ্রেনিয়া তোমরা জানো যে ট্রান্স ফ্রম ফ্যামিলি টু ফ্যামিলি, এবং যদি প্রপার সাপোর্টিভ কেয়ার দেওয়া যায়, মেডিসিন ঠিকঠাক মতো দেওয়া যায়, তাহলে ম্যানিফেস্টেশন কম হবে। ওকে, আহ 116 জন। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ম্যাম। তাহলে আবারও ওই কথাটা বলি যে অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভের নামগুলো মুখস্থ রাখতে হবে, ঠাটা মুখস্থ রাখতে হবে, প্রিভেন্টেবল মেন্টাল রিটার্ডেশনের কজগুলো মুখস্থ রাখতে ম্যাম হবে। ওই ম্যাম প্রিভেন্টেবল মেন্টাল রিটার্ডেশনের কজগুলোর স্লাইডটা একটু আরেকবার দাও। আরেকবার আমি দেখি, ট্রাই করে, আমি একটাতে চাপ দিলে অন্যটাতে চলে যায়, দাঁড়াও। ম্যাম বাঁ দিকে স্লাইড করেন, বাঁ দিকে স্লাইড করলে। আমার এটা তো হুম, কিন্তু আমাকে তো, আমি করতে চাচ্ছিলাম, এক্সিট করতে চাচ্ছিলাম, তাহলে আমার পক্ষে বের করতে সুবিধা হতো। মানে আমি স্লাইড শো থেকে ও এক্সিট করতে চাচ্ছিলাম।